দিদি, দিদি আমাকে বাঁচাও, দিদি আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? অভিষেক ঘামছে, ডান দিকের ভ্রুতে নখ দিয়ে চুল কাচ্ছে, জামার কলারটা ঠিকঠাক নেই, বাম কোণের ঠোঁটে বিস্কুটের গুঁড়ো। একটা রাক্ষস, একটা রাক্ষস। হ্যাঁ, একটা রাক্ষস? আমাকে রাস্তা দিয়ে ছোটা, মানে? বাড়ি যাবার জন্য। সেদিন শর্টকাট গলি ধরে হাঁটছিলাম, পাশের মেঘানির ঝোপগুলো পেরিয়ে বাড়ির কাছে যাচ্ছি। তখন কয়েক কিলোমিটার বাকি। রাস্তাতে খুব একটা আলো ছিল না। হঠাৎ ফিস ফিস করে শব্দ হলো। পেছনে ঘুরে দেখলাম একটা দরজা, কালো রঙের একটা দরজা খোলা যাচ্ছে। সেখান থেকে একটা অদ্ভুত জানোয়ার বেরিয়ে এলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সময় পেলে আমাদের গল্প শুনতে থাকুন। আমাদের আজকের গল্প সুলেখক অনিমেষ গিরির কলমে আই কোনো ফ্যাগি। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, কিন্তু তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন, ইটস কমপ্লিটলি ফ্রি, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে রাখুন। তাহলেই দেখবেন সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছচ্ছে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প অনিমেষ গিরির কলমে আই কোনো ফ্যাগি। জোম্যাটো ডেলিভারি শেষ করে সৌমিক ফিরছিল। আগের মাস থেকে বাবার শরীরটা খুব খারাপ হতে শুরু করেছে। নাইট শিফটিং তাই খুব বেশি করে না, কারণ লেট নাইট আওয়ারে অনেক বেশি অফার পাওয়া যায় না। 12টা ডেলিভারির পর শরীর আর টানছিল না, ফিরে যেতে হবে। মায়ের কল এসেছে। বাবু, কত দূর? কি গো মা, তোমাকে আমি বললাম না যে রাত জাগতে না? আচ্ছা, বাবা মেডিসিনটা খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি, চিন্তা করো না, কেমন? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সারা একটা যদি কাজ জোটাতে পারত। এই সব আফসোস করতে করতে স্কুটারের চাবিটা ঘোরালো। গড়িয়ার 5 পোতা দিয়ে গাড়ি ছুটছে। মেইন রাস্তা থেকে টার্ন নিয়ে বাঁ দিকে ঘুরতে হবে। স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। গ্রাম বলাটা বেশি ভালো, ঘরবাড়ি কম। এখানকার জমির মালিকগুলো দক্ষিণে ট্রেন লাইনের যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গলিটা একটু বেশি অন্ধকার, চারিদিকে ফাঁকা জমি, রাস্তার গা ধরে গাছের জঙ্গল। ডেইলি যাতায়াত করে। সৌমিকের অভ্যাস হয়ে গেছে। খুব জোরে মূত্রথলির প্রেশার পড়ল। গাড়িটা স্ট্যান্ড করে বন তুলসীর ঝোপের দিকে এগিয়ে গেল। মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে হালকা হওয়াটা বেশি ভালো। জঙ্গলের কোথায় সাপখোপ আছে। প্যান্টের জিপটা টানছে আর মোবাইলটা একবার জার্ক করতে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠল। মুখে ধরেছে একটা গান। একটু এগিয়ে যাওয়ার পর ফ্ল্যাশ লাইটের আলোতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। কালো জামা, কালো প্যান্ট পরা, উপর হয়ে কেউ শুয়ে আছে। এটা অস্বাভাবিক নয়। ঝোপঝাড়ের এই দিকটায় জীবনের সব কিছু হারিয়ে ফেলা লোকগুলো পাকস্থলীর আগুন পোড়াতে বাংলা খায়। ধার দেনার ভয়ে গা লুকিয়ে এখানে পড়ে থাকে। দাদা, ও দাদা, একটু ওঠো গো। পাশেই হালকা হতে হতে সৌমিক ওকে ডাকছিল, কোনো সাড়া শব্দ পেল না। দাদা, ও দাদা, ওঠো না, মালটাকে এবার টেনেই তুলতে হবে। বাম হাতের কাঁধের কাছটা শক্ত করে ধরে একটু টান দিতেই
সৌমিকের মার্বেলের মতো চোখ দুটো কোটর থেকে বুঝি বেরিয়ে আসবে। বুকের ভেতরের ওই খাঁচার পাখিটা মুখ থেকে বমি হয়ে বেরিয়ে যাবে যেন। মাছির ধোঁয়ার মধ্যে ঢাকা একটা দানবীয় জিনিস দেখার পর নিজেকে আর স্থির রাখতে পারল না সৌমিক। স্কুটি, জোম্যাটোর ব্যাগ সব ফেলে দিয়ে পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে পালিয়ে গেল সে। রাস্তার কোণে পড়ে আছে চিত হয়ে শুয়ে থাকা মানুষটার শরীর। পাশে পড়ে আছে সৌমিকের মোবাইল। সেখানে এখনো ফ্ল্যাশ লাইট চলছে। তাতে যতটুকু বোঝা যাচ্ছে মানুষটার মুখ, হ্যাঁ মানুষটার মুখ খুব অদ্ভুত। সেখানে কোনো ভ্রু নেই, নাকের নিচে গোঁফ নেই, নেই কোনো দাড়ি, এমনকি গোটা মাথাতে কোনো চুল নেই। তার থেকে অস্বাভাবিক তার টাকটা। মাথার হাড় আর চামড়ার যে স্তর, সেই স্তরে যেখানে সেখানে ছোট ছোট গর্ত করা, এবং প্রত্যেকটা গর্তে মোট 6টা মানুষের চোখ বসানো রয়েছে। দেখছেন? কি দেখছেন? শহরের বাতাসে লু হয়েছে, মৃত্যুর থাবা পড়ে সবাই জানে, কিন্তু এরকম ভয়ানক মৃত্যু? পলিটিক্যাল মার্ডার নাকি রিভেঞ্জ? বোয়ালিয়াতে সত্য সারণীর গলির কাছে কাল আবিষ্কার হয় একটা ডেড বডি। মৃতের নাম অভিষেক দাস। ডেড বডির শরীরে একটা চুলের ছিটে ফোঁটাও পাওয়া যায়নি। উপরন্তু তার মুন্ড মস্তকে 6খানা চোখ খুবলে নেওয়া মাথার চামড়া স্তরে গেঁথে দিয়েছে। এ যেন বাড়ির মেঝেতে মার্বেল পাথর বসিয়ে সেরামিক কাজ করা হয়েছে। এই বিরল সৃষ্টিকর্তা কে? কে সেই কিলার? এই বিষয়ে কি উত্তর দিতে পারবে বারুইপুর পুলিশ স্টেশনের গোয়েন্দা বিভাগ? এর আগেও 2টো পলিটিক্যাল মার্ডার আর একটা পারিবারিক রিভেঞ্জ। সে বিষয়ে এরা কিছুই করতে পারেনি। অবশেষে কালো উর্দির কাছে গিয়ে দফা রফা হয়, যদিও সেটা অনেক বড় টাকার অঙ্কে। দেখতে থাকুন, শুনতে থাকুন এবিসি আনন্দ। আনন্দ দেয় না, সত্যের অনুভূতি দেয়। নমস্কার, আপনারা ছিলেন দেবস্মিতার সঙ্গে। টিভিতে নিউজ রিপোর্টিং হচ্ছিল অতনুর নতুন পোস্টিং হয়েছে ইন্সপেক্টর হিসেবে। শার্লক হোমসকে গুরু বলে মনে করে। তার টেবিলে গিয়ে একবার দেখো, অশোক স্তম্ভের পাশে শার্লক হোমসের ছোট্ট একটা ছবি, তাতে আবার চন্দনের টিপ লাগানো। পার্স যদি দেখো, সেখানে কর্নারে কোনো গার্লফ্রেন্ডের ছবি নেই, একটা মায়ের ছবি, তার সাথে রয়েছে হোমসের ছবি। হোমস পাগল অতনু। কোমরের বেল্ট টাইট করতে করতে বলল, আগের ইনচার্জ বাতাস খেত? না স্যার, মানে অ্যাসিস্ট্যান্ট হারাধন তোতলে যাচ্ছে। তাহলে হারাবাবু কি মনে হয় এই রিসেন্ট কেসটা, এটাও কি আমরা হেরে যাব? না মানে স্যার, আপনি আছেন, শুনেছি 2টো ওই কোল্ড মার্ডার। থাক, অনেক হয়েছে। এই জগা বাবা, 2টো ব্ল্যাক ফিল্টার আন না, সঙ্গে বাটারস্কচ আইসক্রিম আনিস একটা। স্যার বলছিলাম আমারটা। বাপি খৈনি আনিস, আর সাথে একটা চিড়ে ভাজা। টেবিলে গিয়ে বসলো অতনু। অতনু ট্রেনিং নিয়েছে দিল্লিতে, পোস্টিং হয়েছে অনেক রাজ্যে, আবার ফিরে এসেছে গড়িয়া। আবার ফিরে এসেছে কথাটা কেন বললাম? একসময় এই গড়িয়ার মেসে থেকে সে পড়াশোনা করেছে। তাহলে হারাবাবু, ক্রাইম স্পটে একটা ফোন পাওয়া গেছে। আগে হ্যাঁ। সাইবার সেল কি বলছে? আগে মালিকের নাম সৌমিক হালদার, পেশায় জোম্যাটো ডেলিভারি বয়। ওকে আমি ডেকে পাঠিয়েছি। শুনেছি ও প্রথম ডেড বডি দেখতে পেয়েছিল। ভুলও তো হতে পারে। মানে স্যার? ওর আগে যে কেউ ডেড বডিটা দেখেনি, এর গ্যারান্টি তুমি কি করে নিচ্ছ? আচ্ছা বাদ দাও, পাশের অফিসে ওকে ডাকো, আমি একটু কথা বলি। এই বাটারস্কচ আইসক্রিমগুলো হেভি কিপটে হয়েছে।
আসল স্কচটাই তো দেয় না। যাকে তুমি তাহলে ডেলিভারি করে ফিরছিলে? হ্যাঁ স্যার। লাস্ট লোকেশন কোথায়? বিধানপল্লী, ওই ফণি মনসা অ্যাপার্টমেন্ট। সেখান থেকে ওই বোয়ালি আর সত্য সরণী গলি যেতে কত সময় লাগে? মিনিট 40। কিন্তু তোমার ফোনের জিপিএস বলছে 1 ঘন্টা 10 মিনিট 3 সেকেন্ড। স্যার, বাবা অ্যানিমিয়াতে ভুগছে, তাই ওষুধপত্র কিনছিলাম। কোন দোকান থেকে? স্যার, ফ্রাঙ্করাস। শ্রমিক, বডি দেখার পর ফোনটা ওখানে ফেলে গেছিলে কেন? স্যার, আমার ভয় লেগেছিল। ফোন, স্কুটি কোনো কিছু নিয়ে যেতে পারিনি। এখন রাতে ওইদিকে আর কেউ বেরোচ্ছে না। আসো, দরকার পড়লে ডাকবো। স্যার, এই ছেলেটাকে দেখে না ঠিক সুবিধা ঠেকছে না, বুঝলেন? একটা পান চেবাতে চেবাতে হারাধন বলল, কেন তোমার এমন মনে হয়? আরে স্যার, ওই যে ভিকটিম অভিষেক রুলিং পার্টির কাজ করতো, তো সেই পার্টি তো এখন মানে বুঝতেই পারছেন ধুলিস্যাৎ হয়ে গেছে। অপোনেন্টের সঙ্গে ওর খুব একটা ভালো সম্পর্ক ছিল না, তাদেরই কাজ নাকি দেখুন। আর এই ছেলেটার চাহনিটা। আচ্ছা হারাবাবু, পলিটিক্যাল অপারেন্ডি থাকলে মানুষের চুল চেঁচে তুলে নিয়ে তাকে চোখ বসিয়ে দেবে। এটা কি একটা খুন? হতেও তো পারে 4টে খুন। 4টে? কি করে বলুন তো স্যার? ওই যে 6টা চোখের মালিক, সেই 3 জন ব্যক্তি কোথায়? আরে, এটা তো ভাবিনি। এটা তো ভাবিনি কেলানে। সারাদিন পানু দেখলে কি করে ভাববে? চলো একটু অভিষেকের বাড়ি থেকে ঘুরে আসা যাক। সচ্ছল নয়, অ্যাসবেস্টারের বাড়ি, বাইরে টিউবওয়েল আছে, প্রায় বুড়ো হয়ে যাওয়া আইবুড়ো একটা মেয়ে আছে, আরেকজন চুল পাকা মা। 2টো ঘর, বাড়ির বাইরে রান্নাবান্না, ছোট টিনের ঘর, এই কটা জিনিস, আসবাবপত্র নাম মাত্র। অভিষেকের রুমটা অনেকক্ষণ ধরে দেখছিল অতনু। দরজার পাশে দাঁড়িয়েছিল অভিষেকের মা, শাড়ির খুঁট, কাল সারা রাত কাঁদতে থাকা চোখটাকে আদর করছে। একটা মাত্র ছেলে, হয়তো সংসার সামলাতো, অবস্থা তো একদম। ছেলে কি পড়াশোনা করতো? হ্যাঁ স্যার। আপনাদের অপোনেন্টের সঙ্গে নাকি সম্পর্ক খারাপ ছিল? না না স্যার, ও শুধু দেওয়ালে পোস্টার লিখতো। প্রেম করতো? সে বিষয়ে কিছু বলেনি। বাড়িতে রোজগার কে করে? ওর বোন একটা এনজিওতে কাজ করে, আর আমি সেলাই করি। অতনু খেয়াল করেছে মুখ হাঁ করে থাকা চালের প্যাকেটটা পুরো খালি। বেলা 12টা বাজতে যায়, এখনো চাল পড়েনি। অতনু হারাকে আস্তে করে ডাকলো, এই নাও 200 টাকা ধরো, কয়েক কেজি চাল কিনে নিয়ে এসো। কাদের জন্য স্যার? ভিকটিমের বাড়ির জন্য। ভিকটিমের বাড়ি? আহ, যেটা বলছি সেটা করো। অভিষেকের টেবিলে জিও পলিটিক্স আর ইকোনমিক্সের বই, অনেকগুলো নোটসের খাতা, মোবাইল ফোনটা ড্রয়ারে পড়ে আছে। ওই দেখে অতনুর মুখে চাঁদপানা হাসি। ডিকোড করার মাল পাওয়া গেছে। বেশ কিছুক্ষণ পর বিছানার গদির তলা থেকে একটা কাগজ উদ্ধার হলো। প্রেসক্রিপশন, সাইকিয়াট্রিস্ট অলিভিয়া পোদ্দার। আপনাকে গ্যাস্ট্রোর ডক্টর এখানে পাঠিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, একটু বলুন তো আমার পেটের কি সমস্যা? পেটে কি হয়েছে? ডান দিকে মোটা দলা পাকিয়ে জলের বুদবুদের মতো কিছু একটা ফোটে, আর সেটা ভেতরের দিকে উঠতে থাকে। শুনুন দাদু, আপনার কিন্তু পেটে কোনো সমস্যা নেই। আপনি যে ব্যথাগুলোর কথা বলছেন ওগুলো আপনার পেটের মধ্যে কোথাও নেই, আপনি ওগুলো মনে করছেন। আপনার এই যে মাথা, এইখানে আছে ব্যথাগুলো। ওষুধগুলো খাবেন,
ঘরে গিয়ে বিশ্রাম করুন। নাতি আছে? নাতনি আছে, আচ্ছা, কি নাম? মধুরিমা। আমি মধু বলে ডাকি। এরপর থেকে বিকেলবেলা ওকে নিয়ে হাঁটতে বেরোবেন, কেমন? বয়স্ক লোকটা বেরিয়ে যেতে অতনু শব্দ তীর ছুঁড়ল। আমি কি আসতে পারি ম্যাডাম? আসুন। অতনুকে দেখার পর শীতকালে লিচু দেখার মতো চমকে গেল অলিভিয়া। আরে শালা তুই, গলার ভয়েসটাও বদলে গেছে। অলিভিয়া তখনও মেডিকেল এন্ট্রান্স ক্র্যাক করেনি। প্রেসিডেন্সিতে কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। অতনু ম্যাথামেটিক্স অনার্স। সেখানে একটা হালকা বন্ড তৈরি হয়েছিল, কিন্তু যে ছেলের জেমস বন্ড হওয়ার বেশি ইচ্ছে, তাই রিলেশনশিপের বন্ড চুকিয়ে আমৃত্য কুমারের বন্ড পেপারে সই করতে হয়েছে। তা হঠাৎ আমার কাছে, এই বাটারস্কচ আইসক্রিম খাবি? আনলে মন্দ হয় না। তারপর বল, বিয়ে করেছিস? হ্যাঁ, ধৃতরাষ্ট্র হয়ে গেছে। 100টা বাচ্চা আছে, কিন্তু পালতে পারি না। এত কাজের নেশা, বাচ্চা পালন করার পেশাতে অন্ধ হয়ে গেছি। হ্যাঁ, ডার্ক হিউমার গেল না। আচ্ছা শোন, তুই কালকের খবরটা দেখলি? হ্যাঁ, আমারই তো পেশেন্ট। তোর কাছে কেন আসতো? দেখ, ওর একটা সমস্যা ছিল, মানে একটু পিকিউলিয়ার। কিভাবে? দেখ, সাইকোলজিক্যাল যে কোনো প্রবলেম অনেকেরই হয়, যাদেরকে দেখলে এমনি সুস্থ বলেই তোর মনে হবে। এবার তাদের কেউ না কেউ 1% হলেও অসুস্থ। কিন্তু সমস্যাটা হলো অভিষেকের শরীরে, মানে মনে, বেসিক্যালি একসাথে দুটো সাইকোলজিক্যাল প্রবলেম ব্লেন্ড করে গেছে। স্প্লিট পার্সোনালিটি? না বস। এই অতনু, আইসক্রিম এসে গেছে, খেয়ে ফেল, নালে কিন্তু গলে যাবে। তুইও টাটকা কেসটা বল, নয়তো আমি আবার সলভ করতে গিয়ে গলে যাব। বল বল, জলদি বল। উফ, পারিসও। একটা কথা বল, ক্লস্ট্রোফোবিয়া সম্পর্কে কোনো ধারণা আছে? এই তো, একটা ল্যাটিন আর একটা গ্রিক শব্দের ককটেল। ক্লস্ট্রাম ল্যাটিন শব্দটার মানে হলো আবদ্ধ, আর ফোবিয়া মানে ভয়। বাহ, অনেক কিছু জানিস তো। আমাকে চাটলি? আপাতত আইসক্রিম চাটছি। দেখ, জিনিসটা হচ্ছে বদ্ধ জায়গায় থাকলে ভয়, এই ব্যাপারটা তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু সিচুয়েশন খুব খারাপ হলে অন্ধকার রাস্তায় ধর হাঁটছিস, তখন মনে হবে যে গলির এপার ওপারে থাকা বাড়িগুলো তোর কাছে এগিয়ে আসছে। সাফোকেশন হবে, বুক জোরে জোরে ধড়ফড় করবে, ঘাম বেরোবে। ইন্টারেস্টিং। আর HCH মানে? এর মানে হচ্ছে হিপনোপম্পিক ক্লস্ট্রোফোবিক হ্যালুসিনেশন। এর মধ্যে ক্লস্ট্রোফোবিয়া, এইটা নিয়ে তো আমি তোকে বললামই, কিন্তু হিপনোপম্পিক এই জিনিসটা হলো মানুষ কিছু দেখতে পায়। ঘুমের দশাতে যাওয়া আর জেগে থাকার মাঝে এটা হচ্ছে এমন একটা স্টেট, এটাকে আমরা বলি ট্রান্স স্টেট। ওকে, বেসিক্যালি দেখতে পায় যে কোনো একটা দরজা খুলে যাচ্ছে, সেখান থেকে কোনো ডেভিল বা কোনো মনস্টার এগিয়ে আসছে, এবং তার আশেপাশের রুমগুলো, মানে ধর ঘরের কোণ, দেওয়াল, আসবাবপত্র সব ডিস্টর্ট হয়ে যাচ্ছে, আর বিভিন্ন রকম শব্দ শুনতে পায় সে। তাহলে ওর সাথে কি হতো? যতদূর আমার মনে পড়ছে 5 দিন আগেই আমাকে বলেছিল। অলিভিয়া স্মৃতি রোমন্থন করে, ব্রেনের মধ্যে ইকো হয় অভিষেকের বলা কিছু কথা। দিদি, দিদি আমাকে বাঁচাও, দিদি আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? অভিষেক ঘামছে, ডান দিকের ভ্রুতে নখ দিয়ে চুল কাটছে, জামার কলারটা ঠিকঠাক নেই, বাম কোণের ঠোঁটে বিস্কুটের গুঁড়ো। একটা রাক্ষস, একটা রাক্ষস। হ্যাঁ, একটা রাক্ষস? আমাকে রাস্তা দিয়ে ছোটা, মানে? বাড়ি যাবার জন্য। সেদিন শর্টকাট গলি ধরে হাঁটছিলাম,
পাশের মেঘানির ঝোপগুলো পেরিয়ে বাড়ির কাছে যাচ্ছি, তখন তখন কয়েক কিলোমিটার বাকি। রাস্তাতে রাস্তাতে খুব একটা আলো ছিল না। হঠাৎ হঠাৎ ফিস ফিস করে শব্দ হলো। পেছনে ঘুরে দেখলাম একটা দরজা, কালো রঙের একটা দরজা খোলা যাচ্ছে। সেখান থেকে একটা অদ্ভুত জানোয়ার বেরিয়ে এলো। তার সারা শরীরের কোথাও চুল নেই। হাড়ের ওপরে চামড়াগুলো এমন জোড়া যেন হাড় আর চামড়ার মধ্যে একটুকু মাংস নেই। বুড়ো লোকেদের মতো চামড়া ঝুলে গেছে। আমি ভয় পেয়ে ছুটতে শুরু করলাম, সেও আমার পেছনে ছুটতে শুরু করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। জঙ্গলের ভেতরে লুকাবো না গাছের ওপরে উঠে পড়বো। আর সেই রাক্ষসটার সামনের মুখের শুধু দুটো চোখ নেই, চুলবিহীন তার কপালে আর তাকে অসংখ্য চোখ কিলবিল করছে। আমি ছুটছি, আমার খুব ভয় করছে। অভিষেক, কি হলো? অভিষেক, জল খাবে? কিন্তু পালানোর আগে যে গলি দিয়ে ছুটছি, গাছগুলো আশেপাশের বাড়িগুলো আমার কাছে এগিয়ে আসছে। আমাকে আটকে ধরছে। সামনে সরু রাস্তাটা দেখতে পাচ্ছিলাম, আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ঘর গাছ সবাই আমার কাছে এগিয়ে আসছে। আমার সামনে রাস্তা বন্ধ। রাক্ষসটা আমার উপর ঝাঁপ দিচ্ছে। দিদি আমাকে বাঁচাও। বুঝলি অতনু, সেদিন তো ওকে কোনো মতে শান্ত করলাম। তখন বুঝলাম যে শুধু খালি রাস্তায় নয়, বাড়ির ভেতরেও কিন্তু ও ভয় পেত। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানিস? কি বলতো? ওকে মারার প্যাটার্ন। মানে? অভিষেকের গোটা শরীরে চুল ছিল না, ভ্রু, গোঁফ, দাড়ি কিচ্ছু না, আর চুলবিহীন কপালে মোট 6খানা চোখ গাঁথা ছিল। এসে গেছি নানু। অতনু হাঁক দিচ্ছে। নানুটাকে সোফার ওপর বসে আছে 60 বছরের একটা বুড়ো, চুলগুলো পাকা, থুতনিটা ঝুলছে। বাম কানের পাশে একটা মোটা জরুল, হাতে একটা তুলি, ছবি আঁকছে। ক্যানভাসে তখন একটা অন্ধকার পরিবেশ, ছোট কচু পাতা, বড় কলা গাছ, আর সেখানে টিম টিম করে জ্বলছে জোনাকি। এত অদ্ভুত আঁকতে পারে এই বুড়ো বয়সে এসেও। অতনু বুড়োকে জড়িয়ে ধরল। অতনুর ডান গাল বুড়োর গালে আদর করে ঘষতে লাগলো। ছোটবেলা যখন অতনুর বাবা ছিল, কলকাতা থেকে কাজ করে ফিরে রাতে শোয়ার সময় বাবা এরকম করে গালে আদর করত। খুব ছোটবেলা, 5 বছর বয়সে বাবা মা দুজনকেই হারায়। অতনু তখন ভুবনদার হোটেলে চা, গ্লাস ধোয়া আর ভুসি মাল বাজার আনার মতো কাজ করত। ভুবনদার হোটেলে এই নানু খেতে আসত। একদিন হয়েছিল কি, কাস্টমার চা খেতে যাবে, একটু চুমুক দিয়ে থু করে ফেলে দিল। এই 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 শোন শোন শোন, এদিকে শোন, এটা চা হয়েছে? হ্যাঁ, হোটেলে কি আজকালকার পেচ্ছাপ খাওয়াচ্ছিস সকাল সকাল? সালা একটা চা ভালো করে দিতে পারিস না? সালা বেঈমান পকেট মার কথা কার, সকালবেলা চা দিচ্ছে এটা। মালিক ছুটে এলো। দাদা চেঁচামেচি করবেন না, আপনার জন্য ব্যবস্থা করছি। ব্যবস্থা আর কি করবি তুই? ব্যবস্থা? এটা তুই হোটেল চালাচ্ছিস? হ্যাঁ, এক্ষুনি বন্ধ কর সালা এই ভণ্ডামিগুলো। যেমন কাজের লোক রেখেছে তেমন মালিক। কেমন কাজের লোক রেখেছিস? হ্যাঁ, এটা ভালো করে চা দিতে পারিস না? চায়ের গ্লাসটা ভালো করে ধুয়েছিস সকালবেলা? হ্যাঁ, সাবানের গন্ধ আসছে এখান থেকে। সেদিন ভুবন অতনুকে ডেকেছিল। গালে একটা চড় মারার পর, তোর বাপটা মরার পর কাজ দিলাম, তুই শালা আমার চাল পোড়াচ্ছিস? টাকাগুলো কেউ পোড়াবি? হ্যাঁ, হালার পোলা।
গ্লাসগুলো ভালোভাবে ধুতে বলি, তুই কি মুতে রাখিস? না মানে জ্যাঠা। মুখের ওপর কথা বলিস না, মেয়েদের দাঁত পাটি ভেঙে দেবো একবারে। এই বলে আবার একটা থাপ্পড় মারতে যাবে, একটা শক্ত হাত এসে ভুবনের কবজিটা আটকে দিল। সেদিনের সেই প্রতিবাদী মানুষটাই নানু, দেবাঞ্জন বিশ্বাস, যার ভালো নাম, যাকে বিশ্বাস করে অতনু সারাটা জীবন কেটেছে। অতনুকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো, রেসের মাঠ কমপ্লিট করানো, তারপর ট্রেনিং, সার্ভিস, সব কিছু। বাবাকে খুব মনে পড়ে অতনুর, বিশেষ করে গালে আদর করা। বাবা আলতো করে অতনুর কানের লতি ধরে কোজলাতো, মাঝে মাঝে 5 টাকা 10 টাকা দিত সেই সময়ে ফেভারিট চকলেট খাওয়ার জন্য। আর এখন ডিউটিতে বেরোনোর আগে এই বুড়ো মানুষটা অতনুকে 5-10 টাকা দেয়। যতই তুমি 50-60 হাজার টাকা ইনকাম করো, তোমার ওই ইনকামের অর্থ বাবা মার ভালোবাসার কাছে ব্যর্থ। কিরে অতু, আজকের মুখটা গম্ভীর দেখাচ্ছে। শহর জুড়ে হত্যালীলা। এসব কি শয়তানের খেলা? দেবতা যদি থাকে ভাই। শয়তান থাকলে ক্ষতি নাই। তারপর দুজনে একটু হেসে উঠল। একসাথে হীরক রাজার দেশ দেখে, জন অরণ্য প্রতিদ্বন্দ্বী এগুলো দেখে ছন্দ পটিয়ে কথা বলা এদের একটা অভ্যাস। আর এই ছোট ছোট অভ্যাসগুলোই তো সম্পর্ককে আরো মিষ্টি করে তোলে। কি রান্না করেছো? তুমি মনে মনে কি ভাবছো? বেগুন ভর্তা, পাঁপড় ভাজা, দেশি আলুর দম, রুটি। আহা হা। সবই ঠিক আছে, সঙ্গে একটু মাছের ডিমের ভাজা করেছি। ওহ নানু, তুমি না একাধারে আর্টিস্ট, একাধারে কবি, একাধারে শেফ। পাগল রে, বউ পালালে বউ পাওয়া যায়, প্রতিভা হারালে কোনোদিন খুঁজে পাবি না রে। প্রতিভা কি তোমার বউ নাকি? নানু কিছু বলল না। সেদিন ডিনার কমপ্লিট করে অতনু নিজের ঘরে শুয়েছে, মনে মনে ভাবছে, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে, যাহে অক্ষয় উৎসাহে। বাবা, বাজার করে ফিরলে? হ্যাঁ মা। কি এনেছো? বেগুন এনেছো? সে তো এনেছি, আরো খুলে দেখ। ইলিশ মাছ? আজকে দুজনে রান্না করব। তুই কি সব ভিডিও বানাস? আজকে আমার সঙ্গে বানাবি, তোর ফলোয়ারদের দেখাবি তুই কেমন বাপকা বেটি হয়েছিস। মেয়েটা ভিডিও সেটআপের জন্য ফোনটা আনতে যেই না রুমে গেল, আর বেরিয়ে আসেনি। অনেক দেরি হতে বাবা তার ঘরে গেল। অন্ধকার রুমে কই, কোথাও তো সে নেই। একটু এগিয়ে বিছানা আর আলমারির ফাঁকে কিছু একটা চোখে পড়ল। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালতে শুকনো কালো শরীর পড়ে আছে। মেয়ের শরীরটা একদম শুকনো আর একদম কালো। তাই দেখে চিৎকার করল আকাশ। তারপর ধীরে ধীরে সেই শরীর বালির মতো গুঁড়ো হতে হতে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার সঙ্গে একটা চিৎকার মাথায় ইকো হচ্ছে, একটা মেয়ের নিজেকে আত্মরক্ষা করার চিৎকার। বাঁচাও বাবা, বাবা আমাকে বাঁচাও। বিছানা থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল আকাশ। ব্রাশ না করে খালি পায়ে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে গেল। বাজারের থলি হাতে আকাশ সেন হেঁটে আসছিল। সপ্তাহে একদিন বাজার করতে বেরোয়। 2 মাস আগে স্টেশনে ঝোপের কাছে তার মেয়েকে মলেস্ট করা হয়, আর রেপের পর খুন করে দেওয়া হয়। আকাশের বউ ইউটেরাসের ক্যান্সারে মারা গেছে। 2 মাস ধরে আকাশের পাকস্থলীতে কোনো লাভা ফোটে না, মানে খিদের কোনো বেগ কাজ করে না। মুখের মাংসপেশিগুলো
সব সময় টান টান হয়ে থাকে। চোখগুলো যেন ধূসর, খুব একটা ম্লান করে না। জামা কাপড় বদলায় না, কলারের তলায় কালো দাগ। রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকেই তাদের দরজা জানালা বন্ধ করে নেয় এবং অনেকেই জানালা থেকে উঁকি দিয়ে বলে, শরীর দেখিয়ে ঢং করে বেড়ালে তো ওই হবে। বেশার বাপ শালা। মাথার মধ্যে বেশ কটা শব্দ গোল গোল করে ঘুরতে থাকে, ইকো হয় বারবার। শরীর, 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 ঢং, 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 বেশ্যা, বেশ্যা, বেশ্যা। জীবনটা ফেটে চৌচির হয়ে গেছে। বাজার করে ফিরলে মেয়েটা জিজ্ঞাসা করত, বাপ মেয়ে তো একসাথে রান্না করত। যখন আকাশ বাড়ি ফিরে আসে, বাজারের ব্যাগটা উপর করে ঢেলে দেয়। কোথায় সবজি? এক গাদা লিপস্টিক, পায়ের নুপুর, মাথার টিপ, চুলের ক্লিপ ঝরে ঝরে পড়তে থাকে। কিন্তু সে তো সবজি বাজার করেছিল। নিজেকে আর থামাতে পারল না, হাউ হাউ করে কেঁদে উঠল। ফিরে আয় রে মা, নাহলে নাহলে আমাকে নিয়ে চল। আমি আমি তোর সাথে কথা বলতে চাই, রান্না করতে চাই। একা একা ভালো লাগে না রে, আর আর একা ভালো লাগে না। সেদিন রাতে একটা গলি ধরে হাঁটছিল আকাশ। গলির দেওয়ালগুলোতে অনেক পোস্টার মারা থাকে, হাতে ছিল টর্চের লাইট। একটা দেওয়ালের নিচে ঘাসের ওপর ছোট একটা পোস্টারে লাইটের আলো গিয়ে আটকালো। কেন যে ওই কাগজটার ওপর আলো পড়ল সে বিষয়ে কিছু ব্যাখ্যা দেওয়া যাবে না। কাগজটা তুলতে তাতে লেখা আছে, অদৃশ্য কোনো শক্তি যে সবটা নিয়ন্ত্রণ করছে। প্রিয় বন্ধু, আমার কথা শোনো। মেয়েকে কাছে পেতে হবে, কিন্তু সে তো আছে ঈশ্বরের কাছে। পরম পবিত্র ঈশ্বরের কাছে যেতে হলে তাকে পুজো করতে হবে। আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তুমি তার পুজো করতে পারবে। তুমি আবার তোমার মেয়ের সাথে রান্না করবে, তুমি আবার তার সাথে ঘুরতে বেরোবে। বন্ধু, তোমাকে সেই দরজার কাছে পৌঁছাতে হবে, যেই দরজা দিয়ে তুমি ভগবানের কাছে যেতে পারবে। তুমি কি আসতে চাও বন্ধু? লেখাটা পড়ার পর নিচের ঠিকানাটা দেখল। কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, শুধু ঠিকানা লেখা আছে। যদি যায় কি বা হবে? কিছুই তো হারানোর নেই। মানুষের দুর্বল অবস্থা, একাকিত্ব, এই সমস্ত কিছু যখন তাকে গ্রাস করে, তখন ধীরে ধীরে অসম্ভব ধারণাগুলো সে বিশ্বাস করতে শুরু করে। কারণ তার অবচেতন মন তাকে বিশ্বাস করতে বাধ্য করে। কারণ ওই বিশ্বাসটুকুর মধ্যে যে আনন্দ আছে, ওইটুকু আনন্দ তাকে বাঁচার জন্য যথেষ্ট তাগিদ দেয়। তার মানে সবসময় এই নয়, মানুষ এই বিশ্বাসটুকুর জন্যই বেঁচে থাকতে চায়। বেঁচে আছে বলেই কিছুজন বেঁচে আছে, আর কিছুজন মৃত্যুকে ভয় পায়। আকাশ মনে মনে ঠিক করল, মেয়ের কাছে তাকে পৌঁছাতেই হবে, আর কোনো কথা নয়। আমি আসছি রে মা, আমি আসছি, আমি আসছি রে মা, আমি আসছি। কাগজটাকে বুকে জড়িয়ে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল ফেলছে সে। ঘুম থেকে উঠে অতনু কফি বানালো। নানুর ঘরে গিয়ে দেখে সে নেই। নানু বালিশের নিচে 10 টাকা রেখে গেছে। বুঝতে বাকি থাকলো না, সপ্তাহে 2 দিন নানু নাকি গ্রামের বাড়ি যায়, যেখানে তার আদরের বউ থাকত। যদিও এখন সে আর বেঁচে নেই, কিন্তু স্মৃতি কাটানোর জন্য নানু সেখানে যায়। অতনুর তখন একা একা থাকা অভ্যাস। ব্রেকফাস্ট সেরে বুলেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল পুলিশ স্টেশন। স্টেশনে পৌঁছাতে হারাবাবু চেঁচিয়ে চেঁচিয়ে পাগল করে দিল থানাটা। স্যার স্যার, আবার একটা খুন। কি? আরে ওই যে নরেন্দ্রপুরের বিপিন মঠের দিকে একটা গলি রাস্তা আছে না,
সেখানে একজন প্রায় বৃদ্ধ মানুষের ডেড বডি উদ্ধার হয়েছে। সেম প্যাটার্ন। আর স্যার, আপনাকে ফরেনসিক থেকে ডেকেছিল। আগে ক্রাইম স্পট চলো। ক্রাইম স্পটে গিয়ে কাজের কাজ কিছুই হলো না, শুধু আগেরবারের মতো এবারেও। একটা জিনিস খেয়াল করেছো হারাদা? কি স্যার? এই কালো পদার্থটা কি? হ্যাঁ স্যার, অভিষেকের বডি যেখানে পড়েছিল সেখানেও ছিল। ল্যাবের বিকাশবাবু এর কেমিক্যাল কম্বিনেশন উদ্ধার করতে পারেননি। কি বলুন তো জিনিসটা? সেটাই তো কথা। আলকাত্রার মতো কালো, হাত দিলে ছাইয়ের মতো ভসভসে, কিছুই মাথায় ঢুকছে না গো। মাইথোলজিক্যাল সাইকিক প্যাটার্ন নয় তো? বিকাশবাবু ট্রেতে করে 6টা চোখ আনলো। মানুষের 6টা চোখ, যেগুলো আসলে ডেড বডির কপালে গাঁথা হয়েছিল। এগুলো কিন্তু মানুষের চোখ। মানে? তোমার ধারণা ঠিক অতনু। 3টে মানুষের 2টো করে চোখ নেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো মর্গের মৃতদেহের চোখ, কারণ লেন্সের প্রোটিন নষ্ট হয়ে গেছে আর ব্লাড ভেসেলসের মধ্যে কোনো রক্ত ছিল না। তার থেকেও বড় কথা, কি একটা চোখে ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল, তাই তার চোখে আর্টিফিশিয়াল লেন্স লাগানো আছে। কপালে যে চুলগুলো কেটেছে সেখানে ক্রিমিনালের কোনো চুলের ইমপ্রেশন পাওয়া যায়নি। সেটাই তো কথা অতনু। এত নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার, কাজটা মানুষের কিনা সেটাই সন্দেহ হচ্ছে। তাহলে কি এআই দিয়ে কাজ করিয়েছে? না ভাই, সেটা বলছি না। এই যেমন আমাদের মাথার বাইরে একটা চামড়ার স্তর থাকে, তার ভেতরে থাকে হাড় আর তার ভেতরে থাকে ঘিলু। ও স্ক্রু ড্রাইভার বা এইরকম টাইপের কোনো একটা অস্ত্র দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় গর্তটা করেছে। প্রশ্ন হলো, এইরকম একটা মোটা স্ক্রুয়ের পার্টস কিন্তু মার্কেটে পাওয়া যায় না, তাহলে গর্তটা করেছে কি দিয়ে? আকাশেরও একইভাবে একটা প্রেসক্রিপশন উদ্ধার হয়। সেই সূত্রে আবার ডাক্তার সুধাময়ীর সঙ্গে পরিচয়। তিনিও একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। সুধাময়ী ইন্ডিপেন্ডেন্ট মহিলা। অতনুর সঙ্গে পরিচয় আগে ছিল না। পরিচয় পর্ব শেষ হওয়ার পর আসল কথায় ফিরে আসে তারা। আপনার পেশেন্ট কিভাবে মরেছে শুনেছেন তো? হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। ওর ভয়টাই ওকে মেরে দিয়েছে। কিছু বলেছে আপনার পেশেন্ট আপনাকে? হ্যাঁ, এইরকম। ও যখন রাস্তায় হাঁটতো, যে রাস্তাঘাট ছোট হয়ে আসতো, বাড়িগুলো, ফ্ল্যাটগুলো ওর কাছে এগিয়ে আসতো, আর একটা অদ্ভুত দানব ওর ওপর লাফ মারতো। এবং তার একটা ছবিও আমাকে একবার এঁকে দিয়েছিল। মানে বেসিক্যালি আকাশ ছবি আঁকতে পারতো, তাই আমাকে একটা ছবি দিয়েছিল, পেন্সিল স্কেচ। একটা পেন্সিল স্কেচ অতনুর হাতে ধরিয়ে দেয়। ও আমাকে আরও বলেছিল ও নাকি ভগবানকে পুজো করছে, এই পুজোর ফলে ও নাকি মেয়ের কাছে ফিরে যাবে। সে কি কথা? মানেটা হলো, যে ঈশ্বরকেও সাধনা করছে সেই ঈশ্বর ওকে বিলীন করে দেবে, মানে স্পিরিচুয়াল মুক্তি। মানে ভগবান এক প্রকার ওকে গ্রাস করবে। ভগবান যদি একবার ওকে গিলে খায়, তাহলে ওর মেয়ে যেই দেশে আছে, বেসিক্যালি আকাশ সেই দেশে পৌঁছে যাবে। এগুলো তো একটা মেন্টাল ধারণা। হ্যাঁ, অনেকটা মাস হিস্টোরিয়া কমপ্লেক্সের মতো। মানে অন্য মানুষের একটা ভ্রান্ত ধারণা বাকি হাজার হাজার মানুষের মধ্যে বিষের মতো ছড়িয়ে যাওয়া। কোয়াইট অবভিয়াস। এই জিনিস তো নতুন নয়। এই করে করে দেশটা নষ্ট হচ্ছে, এই করে বড় বড় ধর্মগুরুরা পুঁজিবাদী হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ভগবানের চর্চা, এটা কি? আইকনোফাগি। আরও বেশ কিছু কথাবার্তার পর অতনু চেম্বার থেকে লিভ করে। ওর মনে হয় কোনো ভালো মাইথোলজিস্টের সঙ্গে কথা বলতে হবে। সৌরভ চক্রবর্তী শহরের নামকরা পুরাণ তত্ত্ববিদ। ভদ্রলোক পঞ্চশায়রে থাকে, খুব একটা কারোর সঙ্গে কথা বলে না, বাড়ির বাইরে খুব বেশি বেরোয় না। যেটা সব থেকে খ্যাপাটে বৈশিষ্ট্য, তার শোয়ার জন্য কোনো বিছানা নেই, খাবার রান্না করার জন্য কোনো ডাইনিং নেই,
শহরের মতো এলাকাতে মাটির উনুনে রান্না করে। তার থেকে বড় কথা, তার বাড়ির দেওয়াল এবং মেঝে শুধু বই আর বইতে ভর্তি। এই দেখুন স্যার ছবিটা। আচ্ছা, অনেক উচ্চতার একটা অস্বাভাবিক আকৃতির দেহ। মানুষ বা রাক্ষস কিছুই নয়, তার মাঝামাঝি যদি কিছু হয় সেটাই। মুখে কিছু একটা গিলে নিচ্ছে। বাকি যেটা গিলতে রেখেছে সেটা হলো ধড়, মানে হাত, বুক, পা সমেত বাকিটা মুখ থেকে ঝুলছে। অদ্ভুত তার চোখ দুটো, খুব বড়, শুধু সারা মুখে, শরীরে কোথাও চুল নেই। কপালে আছে অসংখ্য চোখ। অতনু, তুমি কি অ্যালকেমি সম্পর্কে কিছু শুনেছ? না না স্যার। তৎকালীন অ্যালকেমির ধারণায় বিশ্বাসী অনেক শিল্পী মানুষ ছিল। তাদের ছবি সম্পর্কে অনেক গুজব আছে। মানে? তুমি হারোনিমাস বুশের নাম শুনেছ? না। কিছু অদ্ভুত ছবির সিরিজ বানিয়েছিল, হাতে আঁকা। ওগুলোকে দৈত্য দর্শন বা নরক চিত্র বলা হয়। মনে করা হয় এইসব ছবি নাকি জ্যান্ত, নাকি এদের আঁকা ছবিগুলো কথা বলে। ছবিগুলোতে কান পাতলে হৃদস্পন্দন বা পালস অনুভব করা যায়। সব থেকে বড় কথা, এই সমস্ত ছবির যে টেক্সচার, অর্থাৎ ক্যানভাসের টেক্সচার, খুব জীবন্ত। কি গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ। অতনু, তুমি কি অ্যালকেমি সম্পর্কে কিছু শুনেছ? না না স্যার। তৎকালীন অ্যালকেমির ধারণায় বিশ্বাসী অনেক শিল্পী মানুষ ছিল। তাদের ছবি সম্পর্কে অনেক গুজব আছে। মানে? তুমি হারোনিমাস বুশের নাম শুনেছ? না। কিছু অদ্ভুত ছবির সিরিজ বানিয়েছিল, হাতে আঁকা। ওগুলোকে দৈত্য দর্শন বা নরক চিত্র বলা হয়। মনে করা হয় এইসব ছবি নাকি জ্যান্ত, নাকি এদের আঁকা ছবিগুলো কথা বলে। ছবিগুলোতে কান পাতলে হৃদস্পন্দন বা পালস অনুভব করা যায়। সব থেকে বড় কথা, এই সমস্ত ছবির যে টেক্সচার, অর্থাৎ ক্যানভাসের টেক্সচার, খুব জীবন্ত। কিন্তু এই কেসের সঙ্গে ছবির কি সম্পর্ক স্যার? সবুর করো। তুমি এইচআর জায়গাটার নাম শুনেছ? তার বায়োকেমিক্যাল শিল্পগুলোকে অন্য জগৎ, মানে পরাজগতের অনুভূতি বলে স্বীকার করা হয়। এবারে আসা যাক আসল কথায়, অর্থাৎ এই ছবিটার বিষয়। ফ্রান্সিসকো গোয়া, এই ব্যক্তির ব্যাপারে কিছু জানা আছে? না, মানে সেরকম কিছু না। যেটুকু শুনেছি, উনি 14টা কি সব ভয়ঙ্কর ছবি এঁকেছিলেন। কোথাও কোথাও সেই ছবিগুলো ব্যান করা। জাদুবিদ্যা বা পরাচর্চা, এই সমস্ত কিছুর সঙ্গে নাকি লিঙ্কড। অনেকটাই ঠিক বলেছ। মানুষটা শেষ দিকে পাগল হয়ে যায়। ব্যাপারটা হলো 1819 সাল, তখন গোয়ার বয়স 72। তখন তিনি মাদ্রিদের বাইরে একটা দোতলা বাড়িতে শিফট হন, যেটাকে বলা হতো কুইন্টা ডেল সোর্টো বা ডিফম্যান্স ভিলা। ওই সময় তিনি এই 14টা ছবি আঁকা শুরু করেন। তার প্রথম পেইন্টিংটা ছিল এইটা। ভদ্রলোক ল্যাপটপের স্ক্রিনে একটা ছবি দেখালো। ছবির নিচে বড় বড় করে লেখা সাতুর্নো দেভরান্ত আসহিও। এর মানে হলো
শয়তান তার ছেলেকে খাচ্ছে। এর মাধ্যমে মনে করা হয় অনেকের পস্টুলেশন এটা, শয়তান তার ছেলেদের গিলে খাওয়ার মাধ্যমে নিজের কাছে পৌঁছে দেয়। আর যখন গিলে নিচ্ছে তখন সেই শরীরের যে নির্যাস বা সোলটুকু কালো আলকাত্রার মতো ছাইতে পরিণত হয়। যেখানে শয়তান তাকে গিলে নেয় সেখানে সেই ছাইটা পড়ে থাকে। এইটার ব্যাপারে অ্যালকেমিতে একটা কথা আছে, নিগ্রেডো। এটা হলো অ্যালকেমির প্রথম স্তর, যেখানে আত্মার ডিকম্পোজিশন হলে পচন তৈরি হয়, মানে কালো হয়ে যায়। অতনুর মাথায় অদ্ভুত একটা জিনিস হিট করল। হারাধনের একটা কথা ওর মাথার ভেতর উঁকি দিচ্ছে। হ্যাঁ স্যার, অভিষেকের বডি যেখানে পড়েছিল সেখানেও ছিল। ল্যাবের বিকাশবাবু এর কেমিক্যাল কম্বিনেশন উদ্ধার করতে পারেননি। কি বলুন তো জিনিসটা? এছাড়া দ্য ডগ, টু ওল্ড ম্যান, আরো অনেক ছবি এঁকেছে। তোমার ভিকটিম যে ছবি এঁকে দিয়েছে তার সঙ্গে গোয়ার এই প্রথম ছবিটা হুবহু মিলে যায়। শুধু পার্থক্য একটা, এই দীর্ঘ অতিকায় উচ্চতার শয়তানটার কোনো চুল নেই, বরঞ্চ কপাল ভর্তি চোখ। আচ্ছা স্যার, আপনি আইকোনোফ্যাগি সম্পর্কে কিছু জানেন? এটাই তো এতক্ষণ বোঝালাম। মানে ঠিক বুঝলাম না স্যার। একটা ছবি জীবন্ত হয়ে ফিরে আসছে এবং সে মানুষকে গিলে খাচ্ছে। গ্রিক শব্দ আইকোনো মানে হলো ছবি, আর ফ্যাগি মানে খাওয়া। গোয়ারের এই 14টা ছবিকে একসাথে ব্ল্যাক পেইন্টিংস বলা হয়। আর ওই যে দরজা, সমস্ত ভিকটিম কমপ্লেন করেছে মৃত্যুর আগে তারা দরজা দেখতে পায়। ডেভিল গেট বা শয়তানের দরজা সম্পর্কে অনেক কথা আছে। তাছাড়া এইচপি লাভক্রাফট, তিনিও এইসব ধারণা করতেন। কিন্তু অতনু, তুমি তো লজিক্যাল ওয়েতে কেসটা সলভ করবে, নিশ্চয়ই আমার এইসব ডোপামিনার্জিক ইনফরমেশন ইউজ করে ম্যাজিক্যাল ওয়েতে সলভ করবে না। অতনু ভাবল, যেহেতু কেসের সিলসিলাতে এই 14 পেন্টিংস বা ব্ল্যাক পেন্টিংস এর কথা উঠে আসছে, ছবির সঙ্গে দর্শনের কথা উঠে আসছে, তাহলে নানুকে জিজ্ঞাসা করতে হবে। নানু তো একজন মস্ত বড় আর্টিস্ট, আর নানু ফর্মুলা মেনটেন করে ছবি আঁকে না। চিরাচরিত ছবির মতো মার্কেট ট্রেন্ড ছবি আঁকার অভ্যাস তার নয়। তার কাছে এই সমস্ত পেন্টিংয়ের ব্যাপারে ডিটেলস এবং পেন্টিংয়ের দর্শন এইগুলো জানা যাবে। কিন্তু 2 দিন হয়ে গেল, নানু এখনো ফিরছে না। সে তো কখনো এত দেরি করে না। তাহলে নানুর দেশের বাড়িতেই কি যেতে হবে? ঠিকানাটা যদিও জানা নেই, কিন্তু একটুখানি তল্লাশি করলে কষ্টের কিছুই হবে না। আগুন জ্বলছে, আগুন ছাড়া কোনো আলোর উৎস তো দেখতে পাচ্ছি না। গুহার মতো দেওয়াল, অমসৃণ ফুটোযুক্ত, রগরগে। একজন কথা বলছে খুব দরাজ গলায়, গং গং করছে তার ভয়েস। সামনে বসে আছে লাল কাপড়ে ঢাকা কতগুলো মানুষ। তাদের সবার এক পোশাক, এবং তাদের কারোর মাথায় চুল নেই, এমনকি চোখের ভ্রু, গোঁফ, দাড়ি কিচ্ছু নেই। সেখানে আছে অনেকগুলো মেয়ে, অনেকগুলো ছেলে। দেওয়াল জুড়ে রয়েছে অনেক ছবি আর লেখা। একটা মোটা উঁচু পাথরের ঢিবিতে বসে আছে কেউ একজন। আগুনের আলোতে সামনের সবাইকে দেখা গেলেও যিনি নিজে তাদেরকে কিছু শেখাচ্ছে বা বলছে তাকে বোঝা যাচ্ছে না। জীবনে তোমরা সকলে কষ্ট পেয়েছো খুব। যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না নিজের ফেলে আসা, হারিয়ে যাওয়া স্মৃতির কাছে ফিরে যেতে? ইচ্ছে করে না মরে যাওয়া মাকে আরেকবার দেখতে, কথা বলতে? ইচ্ছে করে না স্ত্রীর সাথে সময় কাটানোগুলো আরেকবার ফিরে পেতে? তোমাদের সবার কারুর না কারুর কোনো না কোনো ইচ্ছে আছে, আছে তো নাকি? সবাই একসাথে হ্যাঁ কথাটা বলছে, যেন কোরাস। শোনো, তোমরা কিন্তু একটা ঈশ্বরের সাধনা করছো। তোমরা কিন্তু সব কিছু ছেড়ে এসেছো শুধু তার কাছে যাবে বলে।
কিভাবে যাবে সেটা আমি বলে দেব। আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তোমরা যাবে। মনে রাখবে, ঈশ্বর তোমাদের বিলীন করবে। তোমরা যখন খাবার খাও, সেই খাবারের ছোট ছোট কণা পুষ্টি হিসেবে তোমাদের শরীরে ছড়িয়ে পড়ে। ঈশ্বর তোমাদেরকে আগ্রাসন করবে। তোমাদের ছোট ছোট কণা ঈশ্বরের জগতে বিলীন হয়ে যাবে। তখন তোমরা আবার নতুন শরীর পাবে। আবার তোমরা তোমাদের পুরনো স্মৃতি, পুরনো সম্পর্ক সব ফিরে পাবে। তোমরা ভাবছো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। না না বন্ধু, না। এই ঈশ্বর সাধনা করো, ঈশ্বর তোমাকে মুক্তি দেবে। বলো আমার সাথে, বলো, ঈশ্বরং ত্বং অঙ্গীকরিষ্যতি তং তস্য মৌনতি মৌনিথা গচ্ছ ন ত্বং তিষ্ঠসি ন ত্বং পলায়সি ত্বং বিলীয়সে তস্য শাসে তস্য অনন্তে শরীরে সড়কে তব সুখানি কনানি দুলিবত্তন তে তস্য অন্ধকারে প্রকাশে চলিয়ন্তে পশঞ্চো যথা জীবা ভোজনং গৃহন্তি না করুণায়া ত্রোধনে কেবলং স্বভাবেন তথৈশ্বরা ত্বং গৃহন্তি আহন্তি ন রক্ষণাং ন দণ্ডায় কিন্তু সম্পূর্ণ বিসর্জনায়। নানুর কাছে নানির কথা অনেক শুনেছে, মানে নানুর বউ। অ্যালবাম থেকে একটা ছবি খুঁজে পেয়েছে অতনু। সেখানে দুজনের কাপল ছবি ছিল। পেছনের বাড়িতে পোস্ট কার্ডের নিচে ঠিকানা লেখা ছিল। তাই অতনুর অসুবিধা হলো না যে কোথায় নানু এখন আছে। বুলেট গাড়িটা বের করে অতনু রওনা দিল নানুর দেশের বাড়ির উদ্দেশ্যে। এই দিকটা কেমন গা ছমছমে পরিবেশ। রাস্তাঘাটে খুব একটা লোক নেই। জমিগুলোতে চাষ হয় না, আগাছা হয়ে গেছে। দূরে ইটভাটা পড়ে আছে। বহু বছর আগে হয়তো জলের ট্যাঙ্ক থেকে ওয়াটার সাপ্লাই হতো, সেটাও বন্ধ। তার থেকে বড় কথা, এখানে ইলেকট্রিক সিস্টেম নেই, কারণ কোনো ইলেকট্রিক পোস্ট দেখতেই তো পাওয়া যাচ্ছে না। আর গাছগুলো ঝাড়খণ্ডের মেইন রোডের ধারের পাহারাদার বড় বড় গাছগুলোর মতো। এইসব পরিবেশের মধ্যে নানু থাকে কি করে? অবশ্য প্রেম আর প্রেমের স্মৃতি এমন জিনিস যত কষ্টই হোক মানুষকে বাধ্য করে। আর প্রেমের জন্য বাধ্য হতে মানুষ ভালোবাসে। অ্যালবামের ফটোকপিটা বের করে তাকালো অতনু। বোগেনভেলিয়া গাছ, সামনে কয়েকটা সুপারি গাছ, ছোট গলি, ওপরে বাঁশের কঞ্চির মাচা, সেখানে কুমড়ো ঝুলছে। এই তো হুবহু সেম। শালা বুড়ো কুমড়ো গাছের তলায় বুড়িকে নিয়ে ছবি তুলেছিল। পারে বটে। মনে মনে সাজিয়ে নিচ্ছে তদন্তের খাতিরে নানুকে কি প্রশ্ন করবে। তবে নানুর জন্য খাবারও এনেছে। নানু খেতে ভালোবাসে। এক কেটলি খাবার আর এক মাথা ভর্তি প্রশ্ন। ওই ব্ল্যাক পেন্টিং সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই ব্যাপারটা ডিটেলস না জানতে পারলে কেসটা সলভ করা যাবে না। সব থেকে বড় ব্যাপার, ক্রাইম স্পট বা ভিকটিমের বডি এত নিট অ্যান্ড ক্লিন কি করে সম্ভব? ভগবান তো এসে খুন করে দেয়নি, তাহলে এত পারফেক্ট মার্ডার কি করে হয়েছে? দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে সমস্যা হলো না, কারণ খোলা ছিল। তার থেকে বড় কথা, ভেতরে কেমন একটা ব্যবসা গন্ধ। এমন একটা গন্ধ যেন অনেকদিন ব্যবহার করা হয় না। নানু তো মাঝে মাঝে আসে, তাহলে ব্যবহারও করে, তাও এমন গন্ধ কেন? একটা মাত্র গোল ঘর, দেওয়ালগুলো পুরো গোল। একটু এগিয়ে যেতে সামনে একটা কাঠের দরজা পড়ল। ওটা ঠেলে দিতে নিচে সম্ভবত সিঁড়ি নেমে গেছে, তার মানে আন্ডারগ্রাউন্ড। মোবাইলের ফ্ল্যাশলাইটটা জেলে অতনু ধীরে ধীরে নামছে। নেমে আসতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। অদ্ভুতের থেকেও আরও বেশি বিস্ময়কর। গোটা দেওয়াল গুহার মতো, যেখানে সেখানে ফুটো, আর দেওয়ালে
কি সব অদ্ভুত চিহ্ন আঁকা, মাঝে মাঝে চতুষ্কোণ করে তার দুদিকে দুটো ডানা বের করা। দেখলে মনে হয় খোলা দরজা, আর দেওয়ালের রংটা খুব পিতকুটে, যেখানে সেখানে ঝুল জমেছে, যেখানে সেখানে কালো দাগ। অতনুর মনে হলো ওখানে আগুন জ্বালানো হয়, তাই ওই রকম কালো দাগ তৈরি হয়েছে। কিন্তু দেওয়ালের খোপে ওগুলো কি? 12টার মতো ছবি, না হ্যাঁ 12টা ছবি। রুমের মধ্যে টেবিলে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য রং, তুলি আর কয়েকটা পাত্রে অসংখ্য মানুষের চোখ। আর দেওয়ালের দিকে তাকাতে সেদিনের বলা পণ্ডিত সৌরভ চক্রবর্তী মহাশয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই তো সেই 14টা ছবির মধ্যে তার টক ছবিটা, তারপর 2 ওল্ড ম্যান, এটা তো সেই ম্যান রিডিং। এতগুলো ফ্রান্সিসকো গোয়ার নিজের সৃষ্টি ছবিগুলো নানুর ফার্ম হাউসে আন্ডারগ্রাউন্ডে এগুলো কি করছে? আর টেবিলে ওই চোখগুলো কার? গুহার রাস্তা যেখানে শেষ হলো, আরও একটা দরজা খুলে গেল। আস্তে করে দরজাটা ঠেলতে যেটা চোখে পড়ল, একটা মহিষের মতো মাথা, লম্বা দুটো শিং বেরিয়েছে। তার কপালে বসে আছে একজন মানুষ, তার হাতে একটা তুলি। বলা ভালো, মানুষের পায়ে একটা সরু হাড় থাকে, তার নাম ফিবুলা। সেই হাড়ের সাথে লোম বাঁধা রয়েছে এইরকম একটা তুলি বিশেষ। তখন একটা ক্যানভাসে ছবি আঁকা চলছে। ছবিটা অর্ধেক কমপ্লিট করা হলেও এটা বুঝতে বাকি থাকলো না, ছবিটা আসলে স্যাটার্ন ডেভরিং হিজ সন, মানে শয়তান তার ছেলেকে গিলে খাচ্ছে। কারণ সেই 12 থেকে 13 ফুট উচ্চতার একটা ভয়ঙ্কর অবয়ব, তার মুখের ভেতর একটা মানুষের মাথা প্রায় ঢুকে গেছে, বাকি শরীরটা ঝুলছে। সেই ছবিটাই ক্যানভাসে আঁকা চলছে। ছবিটা যে আঁকছিল সে হয়তো টের পেয়েছে অন্য কোনো দুটো চোখের মালিক তাকে দেখছে। যখন সে মুখ সেই দিকে ঘোরালো, অতনুর মার্বেলের মতো দুটো চোখ সামনে যেন আকাশের বিজলি চমকানো দেখল। শুকনো ফ্যাকাশে নানুর মুখ, ঠোঁটের কোণে লাল লাল ওসব কি লেগে আছে। ও তো তুই এসেছিস, এখানে বস, তোর নানি আসবে, তোর নানি আসবে বলেই তো এগুলো করা হতো। তুমি কি করছো নানু? এইসব ছবি আঁকছো কেন? আর এই টেবিলে ওই চোখগুলো কার? ওগুলো নৈবেদ্য বাবা। নৈবেদ্য মানে? আইকোনাফাগি, উপাসনা করতে হলে ওই নৈবেদ্য দিতে হয়। তুই কি তোর মা বাবাকে দেখতে চাস? তোর সেই মা বাবা, সেই বাবা যে তোর গালে আদর করত, 10 টাকার নোট দিত চকলেট আনার জন্য, তোর কানের লতি ধরে আদর করত। কখন যে নানুর হাতটা অতনু 2 গালে চলে গেছে, আঙুলগুলো সেখানে নড়াচড়া করতে শুরু করেছে, কিন্তু শিহরণ খেলে যাচ্ছে অতনুর শরীরে। এত বছরের পরিচয় পাওয়া এই কি সেই নানু? ডিপার্টমেন্টের কাছে কি পরিচয় দেবে? তার নিজের ঘরেই বিভীষণ। কিন্তু কিন্তু তুমি এসব করছো কেন? তুই যদি তোর মা বাবাকে দেখতে চাস তাহলে অপেক্ষা কর, ঈশ্বর তোকে নিয়ে যাবে। ঈশ্বর কাউকে এরকম ভাবে নিয়ে যায় না। আমার মা বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে, তোমার স্ত্রীরও স্বাভাবিক মৃত্যু, সেটাকে স্বীকার করো। না, ঈশ্বর নিয়ে যাবে, আগ্রাসন করবে, তোকে বিলীন করবে। দেখ, সময়ের সাথে সাথে ঘরের আগুনের আলোগুলো আরেকটু জীবন্ত মনে হলো। ক্যানভাসটা যেন ফিস ফিস করে আওয়াজ করছে। সত্যি সত্যি সেখানে হৃদস্পন্দন অনুভব করা যাচ্ছে। এমনকি সেই অদ্ভুত বিকট উচ্চতার শরীরটা ঈষৎ নড়াচড়া করছে। বিশেষ করে তার দুটো বড় বড় চোখ স্পষ্ট দেখা যাচ্ছে। ডান দিক থেকে বাম দিকে সরে গেল। মাতৃজরায়ু ছিঁড়ে যেভাবে সন্তান বেরিয়ে আসে, ক্যানভাসটা ফেটে যাওয়ার মতো চার চার আওয়াজ করে বেরিয়ে এলো একটা অবয়ব। কি বিভৎসতার রূপ, কত বড় তার উচ্চতা! এতটুকু গুহার মধ্যে তার শরীর ঢুকছে না, সে কাঁধ ধাপিয়ে আছে। তার গোটা শরীরে হাড়ের ওপর শুধু চামড়া,
সেখানে এক চিলতে মাংস নেই, তাই কেমন ঝুলে আছে। আর বড় বড় দুটো চোখ, সব থেকে আশ্চর্যের হলো চুলবিহীন মস্ত বড় টাক, সেখানে কিলবিল করছে অসংখ্য চোখ। মুখে অদ্ভুত আওয়াজ করতে করতে এগিয়ে আসছে অতনুর দিকে। ঝরে পড়ছে ঠোঁটের কোণ থেকে লালা। অতনুর গলাটা খামচে ধরল। যখন জ্ঞান ফিরল অতনু, তখন হাসপাতালে। হারাধনবাবু পাশে দাঁড়িয়ে। আসলে স্যার, আপনি তো কোথাও গেলে বলেন না। আপনার লাইভ লোকেশনটা সবসময় আমাকে শেয়ার করাই থাকতো, সেইটা দেখেই আমি পৌঁছে গেছিলাম। নানুর কি হলো? হারাধন একটু চুপ করলো, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, খারাপভাবে নেবেন না স্যার, রাক্ষসটা এখন বন্দি আছে। কিছু আবিষ্কার করেছো? কিছু পেয়েছো? আপনার উপরে কিন্তু সন্দেহ করছে ডিপার্টমেন্ট, কারণ আপনার পরিচিত মানুষ, সে আবার 60 বছরের বৃদ্ধ। তার পক্ষে এতজনকে হত্যা করা, তাও আবার এত নিট অ্যান্ড ক্লিন। কিন্তু আমাকে কি একটা জায়গায় নিয়ে যাবে? কোথায়? নানুর ওই ফার্ম হাউসে। ফার্ম হাউসে গিয়ে বেসমেন্টের নিচে মুন্ডবিহীন অনেক মৃতদেহ আবিষ্কার করল। প্রত্যেকের পিঠে, ঘাড়ের কাছে একটা সিম্বল পাওয়া গেছে। সবকটা মৃতদেহ একটা কমন সিম্বল ক্যারি করে, একটা চতুষ্কোণ, তার দুদিকে খোলা পাল্লা, যেন দরজা খুলছে। আর একটা জিনিস অতনু খুঁজে পেল, সেটা হলো নানুর স্মৃতিকথা। হাসপাতালের বেডের কাছে বসে আছে নানু। নানুর স্ত্রী পিয়ালি তখন বেডে ভর্তি। পিয়ালি? বলো। পিয়ালি, নীলগিরিতে যাওয়া হবে না? দেখবে কেমন নীলাকরিঞ্জি ফুল ফুটবে। কিন্তু তোমার তো ইচ্ছে ছিল 12 বছর ছাড়া ছাড়া যে ফুলটা ফোটে সেটাকে একবার দেখার, উপত্যকার বুকে ঝরে পড়া সেই ফুলগুলোর ওপর একটু শুয়ে থাকতে, একটু গল্প করতে। আমি তো আর কয়েক সেকেন্ড দেবা। পিয়ালি, আর কয়েক ঘন্টা থাকলে হবে না? কয়েক ঘন্টা পরেই ভোর, নীলগিরির ফুলগুলো ফুটবে, আমি তোমাকে নিয়ে একবার ঘুরে আসবো। নানির শখ ছিল নীলাকুরিঞ্জি ফুল দেখবে। কর্ণাটকের এই জায়গাটায় 12 বছর অন্তর অন্তর ফুলটা ফোটে। যে বছর দেখার ইচ্ছে হলো সেই বছর ফুলটা ফুটলেও নানির শরীরে ফুটে উঠেছিল ক্যান্সারের মারণ রোগ। রক্ত ক্যান্সারে মারা যায় নানি। চিকিৎসা হচ্ছিল কর্ণাটকেই। আর কয়েক ঘন্টা যদি নিঃশ্বাসটা জমিয়ে রাখতে পারত, নানু তাকে নিয়ে উপত্যকায় ঘুরে আসত। কিন্তু সেটা সম্ভব হয়নি। অবশেষে স্ত্রীর মৃত্যুর পর পুরো একা হয়ে যান তিনি। সেই নিঃসঙ্গতা তাকে যখন খুবলে খুবলে খেতে শুরু করে, তখন নানুর জীবনে আশ্রয় নিল এই সমস্ত ডার্ক থিওরির কতগুলো বই। তারপর কিউরিওসিটি থেকে অবসেশন, শেষে অবাস্তবকে বাস্তব বলে মেনে নেওয়া। সেদিন ডক্টর অলিভিয়ার বাড়িতে গেছিল অতনু, প্রিলিমিনারি এভিডেন্সের ব্যাপারে কথা বলতে। কারণ প্রথম ভিকটিম অলিভিয়ার পেশেন্ট ছিল, কিছু পারমিট পেপারে সাইন করানো ছিল। অবশেষে কেসটা সলভ করলি? হ্যাঁ, অবশেষে করলাম। পার্সোনালভাবে নিস না, কিন্তু আমি শুনলাম যে তোর... হ্যাঁ, আমার নিজের দাদুরই, মানে আমাকে পালনকারী দাদু, অর্থাৎ আমার নানু, তার নিজেরই কিছু মানসিক ট্রমা থেকে। যাই হোক, বাদ দিন, আজ তাহলে আসি। বেরিয়ে যাওয়ার আগে অতনুর চোখটা আয়নাতে গেল। আয়নাতে অলিভিয়ার পিঠের পেছনটা দেখা যাচ্ছে। ব্লাউজের ওপরে পিঠের যে অংশটা খালি থাকে সেইটা। চুলের খোপা থেকে কয়েক আঙুল নিচে ঘাড়ের ঠিক মাঝখানে একটা চিহ্ন, চতুষ্কোণ, তার দুপাশে দুটো পাল্লা।
যেন একটা খোলা দরজা। যেই একই সিম্বল নানুর ফার্ম হাউসের বেসমেন্টে এত বলি দেওয়া বডির ঘাড়ে পাওয়া গিয়েছিল, সাময়িকভাবে নিজের বিষয়টাকে হজম করে নিল অতনু। এই বিষয়ে পরে ভাবা যাবে। সেদিন রাতে বাড়ি ফিরে একটু চুপচাপ বসার চেষ্টা করলো অতনু। ফোনটা খুলে অর্ককে কল করতে যাবে, মানে অর্ক ওর পুরনো বন্ধু। হঠাৎ ফেসবুকে একটা নোটিফিকেশন এলো, দেখলো সুধাময়ী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অতনু অ্যাকসেপ্ট করলো। সুধাময়ী বলতে সেকেন্ড ভিকটিম আকাশ সেনের ডাক্তার, ইনিও মানসিক বিভাগের ডাক্তার। সুধাময়ীর মেন প্রোফাইল পিকচারটাতে পেছন দিকে ঘুরে একটা পোজ দেওয়া, সেখানেও পিঠে খোপার ঠিক কিছুটা নিচে চতুষ্কোণ তার দুটো পাল্লা, কিছুটা খোলা দরজার মতো সিম্বল। দুটো জিনিস অতনুর এখনো অপরিষ্কার। প্রথমত, সুধাময়ী, অলিভিয়ার এই সমস্ত মানসিক বিভাগের ডাক্তারগুলোর পিঠে কেন ওই রকম খোলা দরজার সিম্বল? আর সেদিন ক্যানভাস বিদীর্ণ করে যে 12 থেকে 13 ফুট উচ্চতার বডিটা বেরিয়ে এসেছিল, সেটা কি সত্যি নাকি হ্যালিউসিনেশন? স্নান করতে হবে, মাথাটা ভার হয়ে আছে। সাবানটা গলার কাছে ঘষতে ঘষতে একটা জিনিস খেয়াল করলো অতনু। ওর গলাতে দুটো ক্ল্যাভিকল হাড়ের মাঝে ক্ষতবিক্ষত চিহ্ন। নানুর ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডে যদি সত্যি সেই অতি দানবটা তার গলা খামচে ধরে, তাহলে এই দাগটা তৈরি হলো কি করে? তার থেকে বড় বিষয়, ফরেন্সিক এক্সপার্ট একটা কথা বলেছিল। না ভাই, সেটা বলছি না। এই যেমন আমাদের মাথার বাইরে একটা চামড়ার স্তর থাকে, তার ভেতরে থাকে হাড় আর তার ভেতরে থাকে ঘিলু। ও স্ক্রু ড্রাইভার বা এইরকম টাইপের কোনো একটা অস্ত্র দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় গর্তটা করেছে। প্রশ্ন হলো, এইরকম একটা মোটা স্ক্রুয়ের পার্টস কিন্তু মার্কেটে পাওয়া যায় না, তাহলে গর্তটা করেছে কি দিয়ে? ফরেন্সিক এক্সপার্টের ওপিনিয়ন অনুযায়ী মস্তিষ্কের স্কিন লেয়ারে যে গর্তগুলো করা হয়েছিল, তার মধ্যে মানুষের চোখ গুজে দেওয়া হয়েছিল। সেই গর্তের ক্ষতস্থানের যে স্টাইল, অর্থাৎ ক্ষতস্থানের প্যাটার্ন হুবহু দেখতে অতনুর গলার কাছে তৈরি হওয়া ক্ষতটার মতো। তার মানে ওই রকম বিকৃত শরীরের দানব তার নখ প্রত্যেকটা মানুষের মাথায় ক্ষত তৈরি করেছিল এবং ঢুকিয়ে দিয়েছিল মানুষের চোখ। এগুলো তো সেই মানুষের চোখ যে মানুষগুলোকে বলি দেওয়া হয়েছে। আর সেই অদ্ভুত দানবটা এই কাজগুলো করেছে বলে ফরেন্সিকের কাছে পুরো ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এগুলো কি করে সম্ভব? বাস্তবে ওই প্রাণীটা কি থাকতে পারে? তিন দিন পর হারাধন ফোন করল। স্যার, একটা কথা বলার আছে, একটু থানাতে আসতে হবে। নিশ্চয়ই কিছু আর্জেন্ট ব্যাপার। হারাধনের গলার ভয়েসের মধ্যে সেটা লুকিয়েছিল। পৌঁছানো মাত্র হারাধন কিছু ইম্পর্টেন্ট কথা বলল। আপনার নানুর বডিটা পুরো স্ক্যান করা হয়েছিল। একটা অদ্ভুত জিনিস দেখবেন। কি? এই যে এই এক্স রে প্লেটটা একবার দেখুন। এটা কার? আপনার নানুর। এক্স রে প্লেটটার দিকে তাকিয়ে আছে অতনু। কি হয়েছে? স্যার, আপনার নানুর মেটাকার্পাল আর ফ্যালেঞ্জেসের জয়েন্টগুলো দেখুন। এই যে এই হাতের আঙুলের এই জয়েন্টগুলো ভাঙা মনে হয়, ফ্র্যাকচার, সম্ভবত কিছু ইমপ্ল্যান্ট করা। হ্যাঁ স্যার, ওখানে হাড়গুলো পুরো ক্ষতবিক্ষত। সার্জিক্যাল প্রসিজারও হয়েছে। তাতে কি প্রমাণ হয়? আমাদের ডান হাতের মেটাকার্পাল আর ফ্যালেঞ্জেসের মধ্যে যে জয়েন্ট, সেটাই মূলত ছবি আঁকতে হেল্প করে। একজন আর্টিস্ট ওইটা না হলে কিন্তু আঁকতে পারবে না। যেমন বুড়ো আঙুল ছাড়া একলব্য কিন্তু তীর ছুটতেও পারবে না। তার মানে ফ্রান্সিসকো গোয়ারের ওই 14খানা ছবি নানু নিজের হাতে আঁকেনি? না স্যার। তাহলে প্রশ্নটা হলো, আঁকলো কে?
শুনছিলেন সুলেখক অনিমেষ গিরির কলমে আই কোনো ফ্যাগি। আজকের গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। গল্প পাঠে সৌরভ মণ্ডল। বিভিন্ন চরিত্রে সঞ্চালী, সৌমিক, পম্পা, ফিদা, দেবযানী, তানিশা, সৌরদীপ, উষ্ণীষ, অতনু, সৌরভ রায়, রোহিণী, RNM অভিষেক, সৃজন, আইভি, মেঘ, বর্ণালী, সাগরনীল, পিয়ালি এবং আমি দেবাঞ্জন। নাট্যরূপ ফিদা। ধ্বনি সম্পাদনা মধুরিমা। শব্দ সংযোজন ও আবহ সায়ন। প্রচ্ছদ মিনিমালি। মোশন গ্রাফিক্স উষ্ণীষ। পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।